আগের দিনের ক্লাসে শিখেছিলাম সরল সুদ। ওকে, আজকে আমরা শিখবো হচ্ছে জটিল সুদ। প্রথম হচ্ছে জটিল সুদ, যাকে আর এক নামে ডাকা যায় তার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট। সরল সুদকে ইংরেজিতে বলা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাই যখন আমি ইংলিশ উচ্চারণ করব, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদ, দুটোরই মানে জেনে রেখো। প্রশ্ন হচ্ছে সরল সুদ আর জটিল সুদ দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি। মনে রাখবে, যখনই তুমি ব্যাংকে কোনো এফডি করো, মানে ফিক্সড ডিপোজিট করো, ব্যাংকে যখন কোনো আরডি করো, রিকারিং ডিপোজিট করো, সবকিছু কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ জটিল সুদের উপরে হয়। আমাদের 99% ওয়ার্ক জটিল সুদের উপরেই হয়, হিসেব বা লেনদেনের। আর সরল সুদ আগে হতো, বর্তমানে সরল সুদের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, সরল সুদ আসে যখন তোমাকে সরল সুদে ব্যাংকে টাকা রাখবে, তুমি বিক্রি হয়ে যাবে। ওকে, ব্যাংকে না। প্রশ্ন হচ্ছে সরল সুদ এবং জটিল সুদের মধ্যে বেসিক ডিফারেন্স কি। ধরো তুমি ব্যাংকে গিয়ে 100 টাকা রাখলে। ওকে, যখন তুমি ব্যাংকে গিয়ে সরল সুদ, ধরো এসআই আর সিআই। সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদ, এসআই শর্টকাটে লিখলাম সরল সুদ। ওকে, ধরো তুমি ব্যাংকে গিয়ে কত টাকা জমা রাখলে, 100 টাকা। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ওকে, তোমাকে ব্যাংকের মালিক বললো যে তুমি 10% সুদে তুমি টাকাটা জমা রেখেছো। কি ঘটবে? প্রথম বছরের শেষে গিয়ে ব্যাংক তোমায় কত টাকা সুদ দেবে? 100 টাকা তো আসল আছে, প্লাস 10 টাকা তোমায় সুদ দেবে। ক্লিয়ার? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও তাহলে তোমার আগে একটু আসি, 10 টাকা যদি সুদ দেয়, তোমার কত টাকা হবে প্রথম বছরের শেষে? 110 টাকা। যখন তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের কথা আসবে, প্রথম বছরের শেষে 100 টাকা তো দেবেই, প্লাস 10 টাকা সুদ দেবে, তাহলে কত টাকা হলো? 110 টাকা। দ্বিতীয় বছর এলো, দ্বিতীয় বছরে কি করবে ব্যাংক? 110 টাকা তোমার ছিল, যেহেতু 10% ইন্টারেস্ট জমা রেখেছিলে 100 টাকা, এই 100 টাকার উপর আবার 10 টাকা দেবে, তার মানে তুমি আবার 10 টাকা পাবে। তোমার কত টাকা হলো? 120 টাকা। দ্বিতীয় বছরে যখন তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে যাবে, তখন তোমার কম্পাউন্ড 110 টাকা ছিল তোমার মূল টাকা। এই 110 টাকা, তার মানে কি, আগের বার যখন সিম্পল ইন্টারেস্ট করছিলাম, মূল যত টাকা রেখেছিলে তার উপর ইন্টারেস্ট করেছিল। এবার কি করেছে, 100 টাকা, 110 টাকা তো তোমার ছিল, প্লাস 10 টাকা তো তুমি 100 টাকার জন্য সুদ পাবেই। এই যে 100 টাকা জমা রেখেছিলে তার জন্য তো সুদ তুমি পাচ্ছই 10 টাকা, প্লাস এখানে তুমি 10 টাকা কি পেয়েছো? সুদ পেয়েছো। এই 10 টাকারও 10% তুমি সুদ পাবে। 10 টাকা 10% মানে কত? 1 টাকা। তার মানে তুমি কত পেলে? 121 টাকা। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি প্রত্যেকের কাছে, আশা করি। অনেকে ডিরেক্টলি এই জায়গায় কি করবে, 110 ইন্টু 10%, যখন 110-এ 10% করবে তখন 11 টাকা চলে আসবে। সে কি করে দেবে, 110-এর সঙ্গে 11 যোগ করে দেবে, ইকুয়াল টু 121 তুমি পেয়ে যাবে। এভাবেও করতে পারো, কিন্তু আমি এটা এই কারণে ভেঙে দেখালাম কারণ আমরা ম্যাক্সিমাম অঙ্ক এইভাবেই করবো সুবিধার্থে। কিভাবে বললাম, যে তুমি 110 টাকার উপর 10% তুমি সুদ নেবে, মানে কি, 100 টাকার উপর 10%, প্রথম কথা হচ্ছে 110 টাকার উপর 10% যখন তুমি সুদ নেবে, তখন কি হবে, 110 টাকাকে আমরা কিভাবে ভেঙে নেবো? 100 টাকা প্লাস 10 টাকা ভাঙতেই পারি। 100 টাকার 10% কত? 10 টাকা। আর 10 টাকা 10% কত? 1 টাকা। ক্লিয়ার? তাহলে কত হলো? 11 টাকা। তাহলে 110 টাকার সঙ্গে আরো 11 টাকা যোগ করলে কত হচ্ছে? 121 টাকা। তৃতীয় বছর, তৃতীয় বছরে সরল সুদ আবার 100 টাকার উপর পড়বে, তখন 120 টাকা ছিল, আবার 10 টাকা সুদ পাবে, মানে কত টাকা হবে তৃতীয় বছরের শেষে? 130 টাকা হবে। যখন জটিল সুদ আসছি, তখন কি ঘটবে, এখানে 121 টাকা তো ছিলই, প্লাস সে 100 টাকার উপর 100 টাকার উপর 10% ইন্টারেস্ট পাচ্ছে, মানে সে 10 টাকা পাচ্ছে। আবার 21 টাকার উপর 10% ইন্টারেস্ট সে পাচ্ছে, তার মানে সে কত পাচ্ছে? 2 টাকা 10 পয়সা। ওকে, সে কত পাচ্ছে? 2 টাকা 10 পয়সা। জাস্ট দুটো ঘর আগে দশমিক বসিয়ে দিলেই হবে। তার মানে কত? 100
133 টাকার কাছাকাছি, 133 টাকা অ্যাকচুয়ালি 10 পয়সা। ওকে, 133 টাকা 10 পয়সা হচ্ছে তার সুদ। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে যখন 100 টাকার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কি হয়, আসল টাকার উপর বারবার সুদ পায়। তাহলে সিম্পল ইন্টারেস্টে বা সরল সুদের ক্ষেত্রে প্রত্যেকবার সুদের হার কি ছিল, সেম ছিল, 10 টাকা 10 টাকা 10 টাকা। কিন্তু জটিল সুদের ক্ষেত্রে প্রথমবার সুদ কত হয়েছিল, 10 টাকা, তারপরে কত হলো 11 টাকা, তারপরে কত হলো 12 টাকা 10 পয়সা। ক্লিয়ার? এবার তুমি যদি খুব ভালো করে খেয়াল করো, প্রথমে ছিল 100 টাকা, 100 টাকা। ক্লিয়ার? তাহলে একটা শূন্য কাটো, কত গেল, 10 টাকা যোগ হলো 110। তারপরে হলো কত, 110 টাকা, একটা শূন্য কাটো, পরের বার কত টাকা যোগ হয়েছে, 11 টাকা যোগ হয়েছে, খেয়াল করো। তারপরে কত হলো, 133 টাকা 10 পয়সা। আচ্ছা, এখানে কি লিখলাম, 121 টাকা। 121 টাকার থেকে 10% মানে কি, একটা ঘর আগে দশমিক বসাও, তাহলে 12 টাকা 10 পয়সা। তাহলে 121-এর সঙ্গে 12 টাকা 10 যোগ করলে কি হয়, 133 টাকা 10 পয়সা। এখানে পরীক্ষার হলে যদি বড় ক্যালকুলেশন করতে দেয়, তোমাকে হিসেবের সুবিধার্থে এই ফর্মুলাই অ্যাপ্লাই করবে, তাতে তোমার ক্যালকুলেশনটা অনেক ইজি হবে, নাহলে তোমাকে বারবার ফর্মুলা অ্যাপ্লাই করবে। ধরো তোমায় বললো 1000 টাকার 10% সুদ কত, 1000 টাকার 10% যদি হয় তাহলে সুদ কত। তুমি কি করবে, এখানে কি আছে 10%, এখানে কি আছে 10%, তার মানে আমরা কি করব, 10/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, কত এলো আমার উত্তর 100। ওকে, তার মানে যখন আমার 1000 টাকার 10% বের করতে বলবে, তখন এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দেবে, আমার উত্তর কত হলো 100 টাকা। ওকে, যদি বলে 1531 টাকার 10% কত, আমরা কি করবো, এই একটা শূন্য কাটবো, তার বদলে একটা ঘর আগে দশমিক বসিয়ে দেবো, 153 টাকা 10 পয়সা। আমাদের হিসেবের সুবিধার্থে আমাদের এটা অনেক হেল্পফুল হবে। ওকে, অনেক হেল্পফুল হবে। তুমি যদি করতে চাও করতে পারো, 1531 ইন্টু 10/100, এই শূন্য এই শূন্য কাটো, নিচে 10 মানে এক ঘর আগে দশমিক, 153 টাকা 10 পয়সা। আমি বেসিক এর ক্যালকুলেশনটা বাদ দিয়ে যদি আমি এখানে বলি, আমরা বেসিক এখানে একটা জিনিসই বুঝে নিলাম, যে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের ক্ষেত্রে মোট আসলের উপরই প্রতি বছর সুদ হয়, আর জটিল সুদের ক্ষেত্রে সুদের উপর সুদ হয়। ক্লিয়ার এই পর্যন্ত প্রত্যেকের কনসেপ্ট? আমরা এবার নেক্সট পার্টে যাই। আজকের ফার্স্ট অঙ্কটা দেখো, কোন মূলধন 3 বছরে 4 গুণ হয়। কোন মূলধন আছে 3 বছরে 4 গুণ হয়, তাহলে তোমাকে বলতে হবে 12 বছরে কত গুণ হবে যদি মূলধনটা জটিল সুদে রাখা হয়। ভালো করে বুঝো। দেখো, আমি কি বললাম, টাইম আর কত গুণ, মানে টাইমস, টাইমস মানে কত গুণ হবে। ওকে, আমি কি বললাম, আগে বের করে রাখবি 0 বছর, 3 বছরে 4 গুণ, 3 বছর, 6 বছর, 9 বছর আর 12 বছর। আমি বললাম কি 3 বছরে কত গুণ হচ্ছে, 4 গুণ। তাহলে যদি 3 বছরে 4 গুণ হয়, অলওয়েজ মনে করবে তুমি কোনো ব্যাংকে গিয়ে টাকা জমা রাখলে 100 টাকা, ব্যাংক তোমাকে বললো যে তুমি যদি 3 বছর বাদে নাও, যদি 3 বছর বাদে নাও, তোমার টাকাটা আমি 2 গুণ দেবো। কত গুণ দেবো, 2x মানে 3 গুণ দেবো। তার মানে তোমার 100 টাকাটা ব্যাংক নেওয়ার পরে তোমার কত টাকা দেবে, ডেফিনেটলি সে 200 টাকা দেবে। এবার এই ভদ্রলোক যখন দেখলো যে আমাকে 200 টাকা দিয়েছে, তখন সে ভাবলো এই 200 টাকার থেকে 100 টাকা তো আমারই ছিল যখন ব্যাংকে আমি জমা দিই, তাহলে ব্যাংক আমাকে কত টাকা দিয়েছে, বলবে সে আমায় 100 টাকা দিয়েছে। তাহলে 100 টাকা, 100 টাকার কত গুণ, তোমরা বলবে 1 গুণ। তার মানে অ্যাকচুয়ালি যখন ব্যাংক বলছে আমি দ্বিগুণ টাকা দিচ্ছি, সে দিচ্ছে কত গুণ, অলওয়েজ 1 গুণ দিচ্ছে। আর 1 গুণ কি, তার আসল টাকা। তুমি এখানে একটা জিনিস পরিষ্কার খেয়াল করো, যখন ব্যাংক বলছে 3 বছরে 4 গুণ হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি সে 3 বছরে কত গুণ হচ্ছে। আবার একবার কথাটা রিপিট করি, যখন ব্যাংক বলছে 3 বছরে 4 গুণ হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কত গুণ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি 0 বছরে তার 1 গুণ টাকা ছিল, 0 বছরে তার 1 গুণ টাকা ছিল, কারণ সে যত টাকা রেখেছিল সেটা তো ছিল। প্রশ্ন হচ্ছে আমি কি এখানে বের করলাম যে 100 টাকার কত গুণ 100 টাকা।
তোমরা বলছো 1 গুণ, তাহলে 0 বছরে সে কত গুণ টাকা রেখেছিল? 1 গুণ টাকা রেখেছিল। তাহলে 1 গুণ থেকে টাকা কত গুণ হলো? 4 গুণ হলো। তাহলে কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। তাহলে পরের বারও 4 গুণ হবে ডেফিনেটলি। যদি 0 থেকে 3 বছর মানে 3 বছরে তার টাকা 4 গুণ হয়, তাহলে বাকি যে 3 বছর আছে আবার টাকা 4 গুণ হবে। তাহলে 4 4 কত হয়? 16। ওকে, 4 4 কত হয়? 16। আবার 6 থেকে 9 কত বছর? 3 বছর। তাহলে এখানে কি হবে? 16 4 গুণ হবে। তাহলে টাকা কত গুণ হবে? 64 গুণ। আবার 9 থেকে 12 3 বছর। তাহলে কি হবে? 64 4 গুণ হবে। 64 4 গুণ হলে কত হবে? 4 4 16 6 থাকে 1, 4 4 24 আর 25, 256 গুণ। যদি বলে 12 বছরের টাকা কত গুণ হবে, আমার উত্তর হবে 12 বছরের টাকা হবে 256 গুণ। প্রত্যেকে বুঝতে পেরেছো? এটাকে আমরা কি বললাম? সিআই, কম্পাউন্ড ইন্টারেস্টে বের করলাম। যদি তোমায় বলে যে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ এসআই মানে সিম্পল ইন্টারেস্টে তোমার টাকাটা কত গুণ হবে। ওকে, এবার কিন্তু আমি বারবার বললাম, যদি একই অঙ্কে আমি বুঝিয়ে দিচ্ছি, যে জটিল সুদের বদলে যদি বলতো কোনো মূলধন 3 বছরে 4 গুণ হয় কোনো নির্দিষ্ট সরল সুদে, তাহলে কত বছরে 12 গুণ হবে? তাহলে আমি কি বললাম, এই জায়গায় সরল সুদের ঘটনা যদি হয়, তাহলে তুমি ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো। 0 বছরে কত গুণ টাকা ছিল? 1 গুণ টাকা। 3 বছরে টাকা কি হলো? 4 গুণ হলো। হলো না 4 গুণ? তাহলে 1 থেকে 4 গুণ হচ্ছে, তাহলে কত গুণ টাকা হচ্ছে? তুমি বলবে 3 গুণ প্লাস 3 বেড়েছে। ওকে, তার মানে 4 যখন 3 বছর থেকে 6 বছরে যাবে, তাহলে আবার প্লাস 3 বাড়বে। ওকে, আবার কত বাড়বে? প্লাস 3 বাড়বে। তাহলে 4 আর 3 কত হলো? 7। আবার 6 থেকে যখন 9 হবে, তাহলে কি হবে? প্লাস 3 হবে। 7 আর 3 কত হলো? 10। আবার 9 বছর থেকে যখন 12 বছরে যাবে, আবার প্লাস 3 হবে। কত হবে? 10 আর 3 13। তাহলে কত গুণ হবে? 13 গুণ হবে। তাহলে বুঝতে পেরেছো? ব্যাংক যদি বলে আমরা টাকা সরল সুদে রাখবো, আর কোনো ব্যাংক যদি বলে টাকা আমি জটিল সুদে রাখবো, কোনটায় লাভ বেশি? পরিষ্কার বুঝে যাচ্ছ যে জটিল সুদে টাকা যেখানে 12 বছরে 256 গুণ হচ্ছে, সরল সুদের টাকা সেখানে কত গুণ হবে? মাত্র 13 গুণ। কনসেপ্ট ক্লিয়ার? একটা জিনিস তোমরা যেন কখনোই গুলিয়ে না ফেলো, এই প্রসঙ্গে বলে রাখি, সরল সুদের ক্ষেত্রে অলওয়েজ এখানে কি হবে? যোগ হয়। আর জটিল সুদে টাকা কি হয়? গুণ হয়। মনে থাকবে, অবশ্যই যেন কখনো না গুলানো হয়। সরল সুদে টাকা যোগ হবে, আর জটিল সুদে টাকা গুণ হবে। দেখো, কোনো মূলধন 4 বছরে 3 গুণ হয় কোনো নির্দিষ্ট জটিল সুদে, তাহলে 20 বছরে সেই একই মূলধন কত গুণ হবে? আগে নিজেরা করো, তারপর মেলাও আমার সাথে। যারা পারোনি তারা আমার সাথে মেলো। দেখো, প্রথমে আমরা লিখলাম টাইম, তারপর লিখলাম টাইমস মানে কত গুণ। ওকে, কত গুণ হবে? আমরা বলছি 0 বছর, 0 বছরে মানে 1 গুণ হবে, মানে মূল টাকাটা 1 হবে। এবার আসি 4 বছরের গ্যাপ, মানে 4 বছরে 8 বছর, 12 বছর, 16 বছর, 20 বছর। এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, এখানে 0 বছরে 1 গুণ, এটা কিন্তু আমরা সিআই কম্পাউন্ড ইন্টারেস্টে করছি, জটিল সুদে। 4 বছরে কত গুণ হচ্ছে? 3 গুণ। তাহলে 1 কে কত দিয়ে গুণ করলে 3 পাবো? যেহেতু জটিল সুদ গুণে হবে 3। পরের 4 বছরে কি হবে? ইনটু 3, 3 3 কে 9। পরের 4 বছরে আবার 3, 3 9 27। পরের 4 বছরে আবার 3, 3 27 81। পরের 4 বছরে আবার 3, 243। তোমায় যদি এই প্রশ্নটাই দিয়ে বলে যে সিম্পল ইন্টারেস্টে কত গুণ হবে, হ্যাঁ, সিম্পল ইন্টারেস্টে কত গুণ হবে, অর্থাৎ সরল সুদে টাকাটা কত গুণ হবে, তুমি কি করবে এখানে? আমরা জানি 0 বছরে হয় 1 গুণ, মানে আসল টাকাটাই জমা থাকে এখানে। ওকে, 0 বছরে হয় 1 গুণ, 4 বছরে হয় কত গুণ? 3 গুণ। তার মানে কত গুণ বাড়লো? তুমি বলছে +2।
তাহলে 4 থেকে 8-এ যখন যাবে আবার +2 হবে, মানে 3 আর 2 5। 8 থেকে যখন 12-তে যাবে তাহলে আবার +2 হবে, 5 আর 2 7। যখন 12 থেকে 16-তে যাবে আবার +2 হবে, 7 আর 2 9। আবার যখন 16 থেকে 20-তে যাবে আবার +2 হবে, তাহলে 9 আর 2 11। তাহলে কত গুণ হবে? 11 গুণ। আর জটিল সুদে কত গুণ হবে? 243 গুণ। আশা করি প্রত্যেকের এখানে কনসেপ্ট ক্লিয়ার আছে। ওকে, দেখো এই অঙ্কটা, যে কোনো মূলধন 3 বছরে 3 গুণ হয় কোনো নির্দিষ্ট জটিল সুদে, তবে 33 বছরে কত গুণ হবে? এই অঙ্কটা এর সাথে তোমরা এটাও করে দেবে, যদি সরল সুদেও কত গুণ হবে, সরল সুদে কত গুণ হবে, একই সাথে তোমরা করে নাও কত গুণ হবে। দেখো প্রথমে আমরা লিখলাম টাইম মানে বছর, তারপর লিখবা টাইমস মানে কত গুণ, সিআই আর টাইমস এখানে এসআই। ওকে, প্রথম হচ্ছে 0 ইয়ার, তারপরে 3 বছরের গ্যাপ, 3 6 9 12। আমি বলছি যে ধরো 0 বছর, এখানে 0 বছরে কি হয়, এটা 0 বছর, সাপোজ সিম্পল ইন্টারেস্টেও 1 গুণ, আর জটিল সুদেও 1 গুণ, আর সরল সুদেও 1 গুণ। 3 বছরে কি হয়, 3 বছর। ওকে, 6 বছর, 9 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর, 21 24 এভাবে যাচ্ছে। ওকে, আমি এদিকে জায়গা রাখিনি যেহেতু, এদিকেটা আমি লিখলাম না। চল খেয়াল করো, এখানে 1 গুণ হয়, এখানে 3 বছরে কত গুণ হবে বলছে, 3 গুণ। আগে আমাদের জটিল সূত্রটা করি, তাহলে 1 এর কত গুণ, 3, তোমরা বলবে 3 গুণ। তাহলে 3-এরও 3 গুণ হবে 9, 9-এরও 3 গুণ হবে 27, 27-এরও 3 গুণ হবে 81, 81-রও 3 গুণ হবে 243, 243-এরও 3 গুণ হবে 729, 729-এরও 3 গুণ হবে আই থিঙ্ক 2187 মনে হয় না, এরও 3 গুণ হবে 2187। প্রশ্ন হচ্ছে 2187-রও 3 গুণ হবে 6000 আই থিঙ্ক 561 প্রবাবলি। এবার 761-রও 561-রও 3 গুণ হবে 19,683 প্রবাবলি। আর 19,683-রও 3 গুণ হবে আই থিঙ্ক 59,0499। ওকে, 59,000 49-এরও 3 গুণ হবে আই থিঙ্ক 1,77,000-এর কাছাকাছি, 147 আই থিঙ্ক। ওকে, 44 না তো আই থিঙ্ক 47 হবে। ওকে, আসি সরল সুদের ক্ষেত্রে, 0 বছরে 1 গুণ হয়, 3 বছরে কত গুণ হয়, 3 গুণ। তাহলে কত হলো, +2। এখানেও আমরা কি লিখবো, +2, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, আর 2 13, আর 2 15, আর 2 17, আর 2 19, আর 2 21, আর 2 23। মাত্র কত গুণ দিচ্ছে, 23 গুণ। এবার আমি যে কথাটা বলছি প্রত্যেকে কান খুলে ভালো করে শুনে রাখো, এক্সামে যদি কোশ্চেন আসে, কখনোই জটিল সুদে যদি কোশ্চেন আসে কখনোই বলবে না 33 বছর, ওরা হার্ডলি 9 বছর 12 বছর, খুব বেশি হলে 15 থেকে 18 বছরে গিয়ে থেমে যাবে। ওকে, তার বেশি যাবে না। সরল সুদে তোমার যেতে পারে, যে তোমার 23-এর বদলে 330-ও যেতে পারে, অসুবিধা কিছু নেই। যখন তোমায় বলবে সরল সুদে, যখন তোমার বলবে সরল সুদে 33 বছরে কত হবে, যদি 3 বছরে 3 গুণ হয়, তখন কি করবে, 3 বছরে যদি 3 গুণ হয়, 33 বছরে কত গুণ হবে আগে হিসেব করে নাও, কত গুণ, 11 গুণ। 33 বছরে কত গুণ হবে, 11। আর 3 বছরে যদি 3 গুণ হয়, 33 বছরে কত গুণ হবে, 11 গুণ হবে। তাই দিয়ে ভাগ করবো।
এবার প্রশ্ন হচ্ছে যদি 33 বছরে 11 গুণ হয়, আমরা দেখতে পাচ্ছি যে যখন ডবল হচ্ছে, যখন 3 গুণ হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কত গুণ হচ্ছে এখানে? দ্বিগুণ হচ্ছে, মানে 2 + 2 করে হচ্ছে। তাহলে 11 × 2 কত হলো? 22। আর প্রথমে তো 1 গুণ তার হাতে ছিল না আসল টাকাটা, +1, সেটাই হবে আনসার। কি হবে? 23। ওকে, কথাটা আমি কি বললাম? যদি তোমায় বলে যে 90 বছরে 3 বছরে 3 গুণ হলে 90 বছরে কত গুণ হবে? আমরা কি করব উত্তরটা? প্রথমে 90 কে আমরা 3 দিয়ে ভাগ করব। ওকে, 90 বছরে আমরা 3 দিয়ে ভাগ করব, যেহেতু এই 3 বছরের কথা বলা হয়েছে, 3 বছর অন্তর টাকা ডবল হয়, 3 গুণ হয়, তাহলে কত গুণ হবে? প্রথমে 90 কে 3 দিয়ে গুণ করব, হবে কত? 30। এবার 30 কে ইনটু করব কত দিয়ে? প্রতি 3 বছর অন্তর যদি 3 গুণ হয়, অ্যাকচুয়ালি কত গুণ হবে? -1 করব। এখানে 3 গুণের বদলে 300 গুণ দিতে পারে, অ্যাকচুয়ালি যাই হবে তার থেকে কি করে দেবে? -1। ওকে, যা হবে তার থেকে কি করবে? -1। তাহলে হলো কত? 2। 30 × 2 তাহলে 60 গুণ। আর 1 গুণ তো তোমার আসল ছিল, তাহলে হবে কত? 90 বছরে 61 গুণ। ক্লিয়ার? যেটা আমি বোঝাতে চাইলাম এখানে। যদি জটিল সুদের কথা বলে, ওরা বেশি দূর টানবে না, সেই তোমার সার্চ অ্যান্ড ইন্ডাইসেস চ্যাপ্টার চলে আসবে, তখন তোমার 3 টু দি পাওয়ার 14, 15, 16 এরকম চলে আসবে। ওকে, কিন্তু জটিল সুদে কোনোদিনই চাইবে না, সরল সুদে চাইবে যে 90 বছর, 100 বছর। তখন তোমরা কি করবে? তখন তোমরা এইটা করবে, যত বছর বলবে টোটাল বছরকে তাই দিয়ে ভাগ করবে। তোমায় যদি বলে যে 3 বছরে, ধরো এখানে তোমায় বলে দিল যে 4 বছরে 3 গুণ হয়, 4 বছরে 3 গুণ হয়, 40 বছরে কত গুণ হবে? প্রথমেই তুমি কি করবে? 40 কে 4 দিয়ে ভাগ করবে, তাহলে অ্যাকচুয়ালি কত হবে? 10। এখানে 3 গুণ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কি হবে? 1 কম গুণ হবে, তাহলে ইনটু 2, 1 কম হবে, তাহলে কি হবে? 20। আর আগে 1 গুণ ছিল +1, তাহলে হবে কি? 21 গুণ। এই ধরনের অঙ্ক আমি আজ এই চ্যাপ্টারে আজকে পৃষ্ঠে শিখিয়ে দিয়েছি, আশা করি কারোর কখনো এই ধরনের অঙ্কের জীবনে কোনোদিনও আটকাবে না। ওকে, তাহলে আমরা নেক্সট টাইপে যাচ্ছি এবার, আশা করি কারোর কোনো সমস্যা নেই। দেখো আজকে আমাদের সেকেন্ড টাইপ, যে কিছু টাকা জটিল সুদে 3 বছরে 1200 টাকা হয় এবং 6 বছরে 1800 টাকা হয়, তাহলে একই সুদে ওই টাকাটাই 12 বছরে কত টাকা হবে? ওকে, 12 বছরে কত টাকা হবে? ওকে, তোমাকে এর সাথে এটাও যুক্ত পারে যে আসল কত ছিল, আসল কত ছিল। দেখো, যারা পারবে তারা পজ করে করো নিজেরা, যারা পারবে না তারা আমার সাথে দেখো। প্রথম হচ্ছে আমরা এখানে দুটো টাইপ টেবিল করবো, একটা হচ্ছে টাইম মানে সময়, আর একটা হচ্ছে সরল সুদ। সরি, এটা তো জটিল সুদের কথা বললাম, আর একটা হচ্ছে জটিল সুদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধরো এখানে আমি টাইম 3 বছর, 6 বছর, যেটাই দিক আমি ধরলাম 0 বছর বা পি, 0 বছর বা আসল বা 0 বছর। 3 বছর কত টাকা হচ্ছে? 1200 টাকা। 6 বছরে কত টাকা হচ্ছে? 1800 টাকা। এবার আমায় বলো, আমাকে যেতে হবে কত? 12 বছর, 3, 6, 9 আর 12। ওকে, এবার আমায় তোমরা একটা জিনিস ভালো করে বলো যে 3 বছর 1200 টাকা, 6 বছরে 1800 টাকা, তাহলে 3 থেকে 6 বছরে যখন গেছে আমাকে কত টাকা এক্সট্রা দিয়েছে? 600 টাকা এক্সট্রা দিয়েছে। প্রশ্ন হচ্ছে আমাকে 1200 থেকে 1800 টাকা যখন আমি যাব, তাহলে আমার কত টাকা দেবে? আমাকে 600 টাকা দেবে। যখন আমাকে 600 টাকা দেবে, তখন আমাকে দেখতে হবে 1200 টাকার কত গুণ হয় 600 টাকা। তার মানে আমরা 1200 টাকাকে, যখন 1200 টাকা থেকে যখন 1800 টাকা যাব, তখন আমাকে কত গুণ করতে হবে? আমাকে গুণ করতে হবে 1.5 গুণ। ক্লিয়ার? কত গুণ হয়? 1.5 গুণ। যারা বুঝতে পারছো না যে 1.5 গুণ কিভাবে হচ্ছে, এক কাজ করো, সিম্পলি 1800 কে 1200 দিয়ে ভাগ করো, উত্তর পেয়ে যাবে। 6 দুগুণে 12, 3 6 18, 3 2 মানে কি? 1.5, 1.5 গুণ। তাহলে কি হবে? আমার টাকাটা 1.5 গুণ করে বাড়বে, কারণ আমরা শিখেছি জটিল সুদে কি হয়? গুণ হয়, আর সরল সুদে কি হয়? যোগ হয়।
তাহলে 1800-এরও 1.5 গুণ হবে। 1800 1.5 গুণ কত হবে? 1800 কে 1800 আর 0.5 মানে 1800 এর সঙ্গে হাফ হবে, মানে 900। 18 আর 9 কত? 2700। এই 2700-রও কত গুণ হবে? 1.5 গুণ হবে 12 বছরে। 2700-র সঙ্গে যদি 1.5 গুণ আমি যোগ করি তাহলে কত হবে? 4050। ঠিক আছে, তাহলে 12 বছর বাদে কত টাকা হবে আমার? 4050 টাকা হবে। এবার আমাকে জিজ্ঞেস করেছে 12 বছরে কত টাকা হবে, আমরা পেয়ে গেলাম কি 4050। আমাকে বললো আসল কত। তাহলে একটা জিনিস ভালো করে বুঝো, আসল যদি বলে তোমায় কত টাকা ছিল, তাহলে আমাকে 1200 টাকা থেকে আমার 1.5 গুণ পিছিয়ে যেতে হবে। 1200 টাকার থেকে আমাকে কত গুণ পিছিয়ে যেতে হবে? 1.5 গুণ পিছিয়ে যেতে হবে। প্রশ্ন হচ্ছে আমি যদি বলি কত টাকা 1.5 গুণ 1200 টাকা, কত টাকা 1.5 গুণ 1200 টাকা, তাহলে আমি অঙ্কটা x ধরে করছি, তারপর শর্টকাট বলছি। x ইন্টু 1.5 গুণ ইকুয়াল টু 1200। কি হবে? x ইকুয়াল টু 1200 বাই 1.5, পয়েন্ট তুলে উপরে দিলাম 10, 5 দুগুণে 10, 3 5 15, 3 দিয়ে যদি 1200 কাটি 4, তাহলে 4 দুগুণে কত হয়? 800 টাকা। ওকে, কত হয়? 800 টাকা। তাহলে p কত হয়ে গেল? জটিল সুদ কত হয়ে গেল এখানে? 800 টাকা। তার মানে সে আসল কত টাকা রেখেছিল? 800 টাকা। ক্লিয়ার? এবার 800 টাকা 1.5 গুণ করো 1200 টাকা, 1200 টাকা 1.5 গুণ করো 1800 টাকা, 1800 টাকা 1.5 গুণ করো 2700 টাকা, 2700 টাকা 1.5 গুণ করো 4500 টাকা। প্রশ্ন হচ্ছে 800 টাকাটাকে যদি আমি এরকম ক্যালকুলেশন ছাড়া আনি, কি করে আনবো? প্রথমে কি করবে, একটা জিনিস ভালো করে বুঝো, প্রথমে কি করবে, 1200 কে হাফ করে দাও। 1200 কে হাফ করে দাও, কত হবে? 600। ওকে, 1200 হাফ করে দাও 600। এবার 1200 1/4 করবে, কত আসবে? 200। 16 করলে কত আসবে? 200 ইকুয়াল টু 800। এটাও যদি কারোর মাথায় না ঢুকে, সিম্পল বোঝো যে আমরা কত টাকা বসালে তার সঙ্গে হাফ যোগ করলে, কত টাকার সঙ্গে হাফ যোগ করলে 1200 টাকা হয়। আমি এখানে কত বসালে তার হাফ টাকা যোগ করলে 1200 টাকা হয়। এইভাবে তোমরা 100 200 300 করে যাবে। 800 তেই আনবে, 800-র হাফ করো কত হয়? 400। তাহলে কত এলো? 1200। তাই জন্য আমার কত হবে এখানে? 800 টাকা। যেভাবে খুশি তুমি সেভাবে করতে পারো, কিন্তু আনসার হবে এটাই। দেখো, যারা যারা এখনো বুঝতে পারছো না তারা আবার বলি, তোমার 1200 টাকা আছে, তুমি কি করছো? 1.5 গুণ করছো। তাহলে আমরা যখন নিচে নামছি তখন গুণ করছি না, আমরা এবার ওপরে যাব, তাহলে কি করবো? ভাগ করবো 1.5 দিয়ে। আমরা যখন নিচে নিচে নামছি গুণ করছি, তাহলে ওপরে যখন যাব কি হবে? ভাগ হবে। যখন 1.5 দিয়ে ভাগ করবে তখন কত আসবে? 800 টাকা। এটাই আনসার। যদি কেউ না বুঝে এটাই জাস্ট মনে রাখো, তাতেও হবে। দেখো, যদি বলে জটিল সুদ নির্ণয়ের ফর্মুলা কি, উত্তর হবে p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল। ওকে, কি বললাম? p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোলেন ইকুয়াল টু কি? জটিল সুদ। ওকে, এটা কি জটিল সুদ, এখানে আসলও আসে। ওকে, জটিল সুদ প্লাস আসল, আবার বলে রাখি নাহলে গুলিয়ে ফেলবে। জটিল সুদ আসল p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোলেন, যেখানে p ইকুয়াল টু আসল টাকা, r ইকুয়াল টু সুদের হার, n ইকুয়াল টু কি? বছর। ওকে, যদি কি হয়, সুদ যখন এটা বাৎসরিক হয়, এটা সুদ যখন বাৎসরিক হয়, বাৎসরিক মানে যদি সুদ বছরে একবার দেয়। ওকে, যদি হাফ ইয়ারলি সুদ দেয়, ওকে, যদি হাফ ইয়ারলি সুদ হয়, হাফ ইয়ারলি মানে যদি বছরে দুবার সুদ দেয়, ওকে, বছরে দুবার সুদ দেয়, তাহলে ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে p ইন্টু 1 প্লাস r বাই 200 মাথায় 2n। ওকে, 3 নম্বর, সুদ যদি ত্রৈমাসিক হয় মানে কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে 3 বছরে 4 বার দেয়। কোয়ার্টারলি মানে 4 বার দেয়, মানে 3 মাসে হয় একটা কোয়ার্টার। তাহলে কি ফর্মুলা হবে? p ইন্টু 1 প্লাস r বাই 400, এটা কিন্তু কিছু না, হ্যাঁ, r বাই 400 পাওয়ার 4n। ওকে, এটাই জাস্ট তোমরা মনে রাখবে ফর্মুলা অনুযায়ী, যে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে। দেখো,
প্রশ্ন হচ্ছে যখন দুবার দিচ্ছে তখন কি হবে, দুবার r/100 যখন দুবার দিচ্ছে r/100 আবার প্লাস r/100, তাহলে কি হবে r/200। হ্যাঁ, তোমরা এখানে আরেকটা ফর্মুলা অবশ্যই এখানে মনে রাখবে, সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য। ওকে, সরল সুদ যদি আমি একটা সিম্পল নিই, r% সুদে x টাকার অ্যামাউন্ট যে কোনো আসতে পারে, 2 বছরে সরল ও জটিল সুদের পার্থক্য, সরল ও জটিল সুদের পার্থক্য ইকুয়াল টু x r/100 এর হোল স্কয়ার। ওকে, এটা মনে রাখবে। যদি নাও মনে রাখো তাও অসুবিধা নেই, আমরা বেসিক নিয়মে করতে পারবো, কিন্তু ওই জায়গায় একটুখানি অঙ্কটা লেন্দি হয়ে যায়। ওকে, তবে এখানে আমি একটা অঙ্ক দিলাম যে 16.23% সুদে 2 বছরের কোনো একটা টাকা 1470 টাকা হয়। 16.23% হারে 2 বছরে কোনো একটা টাকা 1470 টাকা হয়, তাহলে আসল কত টাকা জমা রাখা হয়েছিল এবং টোটাল জটিল সুদ কত? দেখো, যারা অ্যামাউন্ট মানে বুঝতে পারছো না, অ্যামাউন্টের মানে হচ্ছে কি এর মধ্যে সুদও আছে এর মধ্যে আসলও আছে। ওকে, দেখো যারা একটা আছে এর বেসিক নিয়মটা কি আমরা জানি, a ইকুয়াল টু মানে অ্যামাউন্ট ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 এর হোলেন। ওকে, তাহলে a ইকুয়াল টু a মানে কি 1470 টাকা, p জানি না, বের করতে হবে 1 প্লাস r মানে কি 16.23 মানে 50/3 বাই 100, কত বছর 2 বছর, আবার 1470 ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস 50/3 ইন্টু 100 কে উপর দাও 100 বাই এর নিচে 1 ছিল, তার মানে হবে সরি এখানে হচ্ছে 1/100 এর হোল স্কয়ার। এর নিচে 1 উল্টে গেলে কি হবে, একটা উপরে যাবে 100 যাবে নিচে, আর 1470 ইকুয়াল টু p ইন্টু এখানে 50 কে 50, 50 দুগুণে 100, 1 প্লাস 1 এর 6 স্কয়ার, 1470 ইকুয়াল টু p ইন্টু 6 কে 6 আর 1 7 এর 6 এর স্কয়ার, আর 1470 ইকুয়াল টু p ইন্টু 7 7 49 বাই 36 ইন্টু 49 সরি 49/36, আর 1470 এটা যদি এদিকে যায় 36 উপরে যাবে আর 49 নিচে যাবে। যদি আমরা কাটাকুটি করি 7 দিয়ে কাটি 7 7 49, 7 দিয়ে যদি কাটি 7 দুগুণে 14, 7 একে 7 210, 7 দিয়ে কাটি 3 7 21 30, তাহলে 30 ইন্টু 36 এটা p, তাহলে p ইকুয়াল টু কি, p ইকুয়াল টু 30 ইন্টু 36, 3 8 8 এটাকে 1 3 3 9 1 10, তার মানে হচ্ছে 1080 টাকা। ওকে, 1080 টাকা, এটা কি বেরোলো, পি বেরোলো, আসল বেরোলো। এবার আমাকে কি বের করতে হবে, মোট জটিল সুদ কত হয়েছে, মানে জটিল সুদ কত সেটা বের করতে হবে। পি এর ভ্যালু বের করলাম, তো পি তো আসল ছিল, হ্যাঁ 30 ইন্টু 36 1080। এবার আমাকে কি বের করতে হবে, দেখো সুদ প্লাস আসল আমাকে বলে দিয়েছে কত, 1470, আমি জানি না সুদ কত, আমি জানি আসল হচ্ছে 1080। ওকে, 1470, আর এখানে লিখলাম আমরা সুদ, তাহলে সুদ ইকুয়াল টু কত, 1470 বিয়োগ 1080 মানে কত, 390, তাহলে সুদ কত টাকা, 390 টাকা, আর আসল কত, 1080 টাকা। এই বেসিক নিয়মটা আশা করি প্রত্যেকেই বুঝেছো। দেখো এখানে একটা জিনিস, আমি এই অঙ্কটাকে তো এমন ভাবেও করতে পারি, টোটাল 2 বছর মানে দুবার 16.23% করে সুদ দেয়, প্রথমবার দেয় 16.23%, আবার একবার দেয় 16.23%, তাই তো, কারণ আমার 2 বছর সুদ দিচ্ছে, মানে এটা গেল ফার্স্ট ইয়ার এটা সেকেন্ড ইয়ার, মানে ফার্স্ট ইয়ারেও 1/6 দিচ্ছে আর সেকেন্ড ইয়ারেও কত দিচ্ছে, 1/6 দিচ্ছে। তার মানে আমরা এখানে পরিষ্কারভাবে একটা জিনিস দেখতে পাচ্ছি, 6 টাকা কি আসল আর 1 টাকা কি সুদ, 6 টাকা কি আসল আর 1 টাকা কি সুদ, এই দুটো ক্ষেত্রেই সমান। তাই জন্য আমি কি করলাম, আগে আসল গুলো একদিকে রাখলাম, এখানে 6 টাকা আসল আর এখানে 6 টাকা আসল, এবার সুদ আসল গুলো একদিকে রাখলাম,
সুদ আসল কত হলো, এখানে সুদ আর আসল যদি যোগ করলে কত হয় 7 টাকা, আর এদিকে সুদ আর আসল যোগ করলে কত হয় 7 টাকা। এবার আমি যদি টোটাল, এটা কি আসল, এটা আসল, আর এখানে কি সুদ আসল, এটা হচ্ছে সুদ আসল। যদি আমি শুধু আসল এক জায়গায় করি কত হচ্ছে 36 ইউনিট, ওকে, কত 36 ইউনিট। আর যদি আমি শুধু সুদ আসল এক জায়গায় করি কত হচ্ছে 49 ইউনিট, ওকে। তাহলে 36 ইউনিট হচ্ছে সুদ, আর সুদ আসল হচ্ছে 49 ইউনিট। তাহলে আমরা বলতে পারি এখানে যে 13 ইউনিট আছে, এই 13 ইউনিটটাই কি অনলি সুদ। একটা জিনিস ভালো করে বোঝো, 36 ইউনিট হচ্ছে আসল, আর 49 ইউনিট হচ্ছে সুদ আসল। তাহলে 49 ইউনিটের মধ্যে কিন্তু আসলও আছে, কতটা, কত আসল আছে 36 ইউনিট। তাহলে 13 ইউনিট যেটা পড়ে রয়েছে সেটা কি, 49 থেকে 36 বাদ দিলে যে 13 ইউনিট পড়ে থাকে এটা কি সুদ। এবার আমরা কি জানি, আমরা জানি টোটাল 49 ইউনিট যেটা সুদ আসল, আমরা জানি এই যে 49 ইউনিট যেটা সুদ আসল, এটাই কত 1470 টাকা, কত 1470 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত 1470 ডিভাইডেড বাই 49, যদি আমি ভাগ করি তাহলে আমার কত আসছে 30। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু যদি 30 হয়, আমাকে কি বলেছে আসল কত, পি কত, আর আমরা আসল 36 ইউনিট ছিল, তাহলে 36 কে কত দিয়ে গুণ করব 30 দিয়ে, কত পাবো 1080 টাকা। আমাকে বলেছে সুদ কত, সুদ কত ছিল 13 ইউনিট, 13 কে 1 ইউনিটের দাম যদি 30 টাকা হয়, 13 ইউনিটের দাম কত 3 13 39, 390 টাকা। আমার দুটো উত্তরই পেয়ে গেল উইদাউট এনি ক্যালকুলেশনস। আশা করি এটাও প্রত্যেকের কাছে অনেকটা বুঝতে সুবিধাই হবে। দেখো এই অঙ্কটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের আমি আরেকবার এই অঙ্কটা বুঝাই। দেখো এই এই কনসেপ্টটা বুঝতে পারলে তোমার অনেক অঙ্ক ক্যালকুলেশন ছাড়াই হবে। আমি এখানে একটা কথাই তোমাদের বলতে চাইছি যে ধরো 2 বছর মানে দুবার 16.2-3% হারে সুদ দিয়েছে। প্রথমবার যদি 16.2-3% হারে সুদ দেয়, এটা ধরো ফার্স্ট ইয়ার, আর এটা কি গেল সেকেন্ড ইয়ার, ওকে সেকেন্ড ইয়ার। তাহলে প্রথম বছরে 1/6 সুদ, 16.2-3 মানে 1/6। যারা এটা বুঝতে পারছো না তারা পার্সেন্টেজের প্রথম ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে কি 1/6 সুদ, দ্বিতীয় বছরেও 1/6 সুদ। আমরা যখন নিচেরটা কি বলি অরিজিনাল, তাহলে সুদ আসলে জন্ম কত দিয়ে আসল দিয়ে, তাহলে 6 টাকা কি আসল, 6 ইউনিট, এখানে টাকা নয় আমি ইউনিট ধরবো, 6 ইউনিট কি আসল, আর দ্বিতীয় বছরেরও কি 6 ইউনিট কি আসল। এবার এটা তো সুদ, উপরে যেটা এসছে সেটা তো সুদ, 6 টাকায় 1 টাকা সুদ, আর এখানেও 6 টাকায় 1 টাকা সুদ। তাহলে সুদ আসল 6 টাকা আর সুদ 1 টাকা, তাহলে সুদ আসল কত প্রথম বছরে 7 টাকা, সেকেন্ড ইয়ারে আসল আসল কত 6 টাকা, আর সুদ কত 1 টাকা, তাহলে সুদ আসল সেকেন্ড ইয়ারে কত 7 টাকা। আমি আগের বারেও ইনটু করেছিলাম, এবারেও ইনটু করবো। তাহলে 6 6 36 ইউনিট কি হলো আসল, এই কারণে ইনটু করব না, যোগ কখনো হবে না, যখনই সুদ আসল রেশিও মাল্টিপ্লিকেশন পার্সেন্টেজ এরা অলওয়েজ গুণ হবে, এরা অলওয়েজ মাল্টিপ্লাই এ থাকে, ওকে। কারণ এরা রেশিও, এরা অনুপাতে যায়, এরা রেশিওতে আছে, ওকে, এরা রেশিওতে থাকে, সেই কারণে এরা অলওয়েজ মাল্টিপ্লাই ফলো করে, এরা কখনোই প্লাস মাইনাস ফলো করবে না, এরা রেশিওতে চলে। আমরা বারবার বলি না 6 রেশিও ইকুয়াল টু এত, আর রেশিও তোমরা 2:3 কে আমরা লিখতে পারবো এই জায়গায় 3:4, উত্তর হবে আমার ভুল। কেন, আমরা যদি এটাকে লিখতে হয় তাহলে আমরা লিখতে হবে 4:6, কারণ অলওয়েজ যাতে কাটাকুটি করলে আগের অবস্থায় ফিরে আসে, কারণ 2:3 তখনই আসবে যখন 4:6 লিখবো, এখানেও তাই, কারণ এগুলো আমরা রেশিও ফর্মুলা ফলো করছি, সেখানে এরা অলওয়েজ মাল্টিপ্লাই ফলো করবে। যখন তুমি 2:3 কে 4:6 বলবে আমি বলবো নিঃসন্দেহে রাইট এটা, কারণ কাটাকুটি করলে আলটিমেটলি তোমার 2:3 আসবে, সেই কারণে এগুলো আমরা কি করবো অলওয়েজ গুণ করবো। তাই আমরা আসল কি পেলাম 6 6 36, আর সুদ আসল কত পেলাম 7 7 49। দেখো তুমি এখানে 36 ইউনিট পেলে আসল, আর 42 ইউনিট পেলে সুদ আসল, 49 ইউনিট পেলে সুদ আসল। তার মানে 36 থেকে 49 মানে এই যে 13 ইউনিট যেটা এক্সট্রা পেলে, এই এক্সট্রাটা কে দিয়েছে, সুদই দিয়েছে। তুমি ভালো করে দেখো এখানে আসল আছে আর আসল আছে, তাহলে সুদ বলে যে ওয়ার্ডটা এসছে সুদ বলে এক্সট্রা ওয়ার্ডের জন্যই তো 36 থেকে 49 মানে যে 13 ইউনিট এক্সট্রা পেলে এটা সুদ। এবার আসি, আমার কাছে জানি আমি অ্যামাউন্ট মানে সুদ আসল ইকুয়াল টু 1470 টাকা, তার মানে 49 ইকুয়াল টু 1470, 1 ইকুয়াল টু কত 30। এখন আমায় জিজ্ঞেস করেছে আসল কত, 1 ইউনিট ইকুয়াল টু যদি 30 হয়, আসল হচ্ছে তো 30 ইউনিট, এই 36 ইউনিট, তাহলে 36 ইউনিট কি হবে, 1 ইউনিট মানে যদি 30 হয়, 36 ইউনিট মানে কি 36 ইন্টু 30 মানে 1080। 1 ইউনিট মানে যদি 30 হয়, আর সুদ বের করতে বলেছে, সুদ তো 13 ইউনিট, 13 ইউনিট ইকুয়াল টু কত 390।
30 দিয়ে গুণ করলে। আশা করি এরপরে আর কারো সমস্যা থাকার কথা নয়। তোমাদের এই অঙ্কটা নিজেরা করো, যে তোমাকে বলতে হবে সুদ আসল কত আর আসল কত যখন 11.19% হারে কোনো টাকা 2 বছরের জন্য জমা রাখা হবে। দেখো এখানে সিআই ইকুয়াল টু 133 টাকা যদি বলা হয়, তোমাকে এটা বের করতে হবে, ঝট করে করে ফেলো। দেখো এখানে আমরা বললাম 11.19%, 11.19% মানে কি 1/9। তাহলে এখানে 2 বছর, প্রথম বছরেও 1/9, দ্বিতীয় বছরেও 1/9। তাহলে প্রথম বছরে যদি আসল বলি, আর এখানে আমি বললাম সুদ আসল। ওকে, সুদ আসল। প্রথম বছরে আসল ক টাকা? 9 টাকা। প্রথম বছরে সুদ আসল কত টাকা? 9 টাকায় 1 টাকা সুদ, 10 টাকা। দ্বিতীয় বছরের আসল ক টাকা? 9 টাকা। সুদ আসল ক টাকা? 9 টাকার 1 টাকা 10 টাকা। যদি করি 9 9 81 আর 10 10 কে 100। তাহলে এই যে 19 ইউনিট, এই যে 19 ইউনিট, এই 19 ইউনিটটা কি সুদ। আমাদের বললো 19 ইউনিট ইজ ইকুয়াল টু কত? 133। আর 1 ইউনিট ইকুয়াল টু কি 133 ডিভাইডেড বাই 19 মানে 7। তাহলে 1 ইউনিট মানে যদি 7 হয়, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে আসল কত, এ মানে সুদ আসল কত। 100 ইন্টু 7 মানে সুদ 700 টাকা। আর এখানে আসল জিজ্ঞেস করেছে পি, তাহলে 81 ইন্টু 7 তার মানে কত? 567 টাকা। এটাই আমাদের আনসার দুটো, এটা একটা আনসার আর এটা একটা আনসার। আশা করি আগের নিয়মের মতোই করেছি, প্রত্যেকে বুঝে গেছে। দেখো এই অঙ্কটা, যে কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো এই ধরনের অঙ্কে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি করতে হয়, বেশ কিছু ফর্মুলা মনে রাখতে হবে অঙ্কগুলোকে তাড়াতাড়ি নামানোর জন্য। এটার যেটা বেসিক ফর্মুলা আছে বা বেসিক নিয়ম আছে, এটা একটু ঢং। এখানে তুমি একটা জিনিস মনে রাখবে, ফর্মুলা হচ্ছে যাই দিক না কেন 100 x, এখানে x ইকুয়াল টু, আমি এখানে x এর মানেই বলে দিই, 100 ইনটু, এখানে তোমাকে বসাতে হবে কত গুণ হয়। ওকে, এখানে তোমাকে বসাতে হবে কি কত গুণ হয়, যত গুণ, এর পাওয়ার বসাবে যত বছর। ওকে, অলওয়েজ যেহেতু এটা কিউব রুট বা এতে হবে, সেহেতু আমরা 1 বাই দিলাম, কারণ পরবর্তীতে এটা কিউব রুট হয়ে যাবে। এটা যা হবে, আমরা জানি যত গুণ হয়, আমরা জানি যত গুণ হয় অ্যাকচুয়ালি তার থেকে কি হয়, এক গুণ অলওয়েজ কি হয়, কম হয়। কেন এক গুণ কম হয়? এই টাকাটা কি হলো আসল। ওকে, যত গুণ হয় তার থেকে অলওয়েজ মেইনটা কি হয়, এক গুণ কম হয়, কারণ এটা কি হয় আসল। এটা হচ্ছে মেইন ফর্মুলা। পারলে এটা যতটা খুশি পারলে মনে রাখার চেষ্টা করো, এই ধরনের অঙ্কগুলোকে ইজিলি সলভ করার জন্য। ঠিক আছে, যদি আমরা এই অঙ্কটার কথা বলি, তাহলে বলেছে কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদ আসলে 4 গুণ হয়। প্রথমত 100 ইনটু, যেহেতু আমার সুদের হার বের করতে হবে আর সুদের হার পার্সেন্টেজে আসে, সেখানে আমরা 100 দিয়ে গুণ করবো। ইনটু যত গুণ, কত গুণ হয় 4 গুণ হয়। কত বছরে হয় 2 বছরে হয়, 4 এর পাওয়ার হাফ মাইনাস 1, 100 ইনটু, দেখো কারোর পাওয়ার, কোন সংখ্যার পাওয়ার হাফ মানে হচ্ছে সেই সংখ্যাটার রুট। কোন সংখ্যার পাওয়ার 1/3 মানে হচ্ছে সেই সংখ্যার কিউব রুট। এগুলো মনে রাখবে। হাফ মানে কি রুট, 1/3 মানে কি কিউব রুট। কোন সংখ্যার পাওয়ার 1/2 মানে হাফ, মানে সংখ্যাটা হচ্ছে রুটে আছে। কোন সংখ্যার পাওয়ার 1/3 মানে সংখ্যাটা আছে কিউব রুটে। যদি 4 এর পাওয়ার 1/2 হয়, তাহলে 4 এর হচ্ছে রুট মাইনাস 1। ক্লিয়ার? এবার কি হবে 100 ইনটু 4 এর রুট কি 2 মাইনাস 1, তার মানে কত 100 ইনটু 1 ইকুয়াল টু কত 100%। তাহলে বার্ষিক সুদের হার কত হবে আমার, বার্ষিক সুদের হার হবে 100%। এটাই আমাদের আনসার। ওকে, একটাই রিকোয়েস্টেড, তোমাদের এই জায়গায় ফর্মুলাটা মনে রাখতে হবে। ধরো তোমায় আমি অঙ্কটা দিলাম, কোন আসল জটিল সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। আমাকে বলেছে কি বার্ষিক সুদের হার কত, আমরা কি লিখবো, প্রথমে হচ্ছে 100 ইনটু যত গুণ, যত গুণ মানে কত গুণ 27 গুণ,
পাওয়ার 1 বাই কত বছর 3 মাইনাস 1 100 ইন্টু কিউব রুট 27 মাইনাস 1 100 ইন্টু, দেখো কিউব রুট মানে আলাদা কিছু না, প্রথমে 27 কে লসাগু করবে 3 × 9, তাহলে কি হলো 3 × 3 × 3, মানে কি কোনো কারোর মাথায় কিউব রুট থাকা মানে ভেতরে 3টে থাকলে একটা বাইরে আসবে, যদি এখানে 2 থাকে দুটো অন্তর একটা বেরিয়ে আসবে, মানে এখানে 3টে 3 অন্তর কটা আসবে কিউবের বাইরে একটা আসবে 3, ওকে মাইনাস 1, তাহলে কত হলো 100 × 2, তাহলে সুদের হার কত 200%। আশা করি এইবার এই অঙ্কগুলো প্রত্যেকের রপ্ত হয়েছে। দেখো এই অঙ্কটা যে বার্ষিক 5% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ হচ্ছে 100 টাকা, তাহলে একই সুদ ও সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে। দেখো এই অঙ্কটার মধ্যে কিছুই ছিল না, আমরা জানি সরল সুদ ইকুয়াল টু কি I ইকুয়াল টু PTR বাই 100, ওকে I কত 100 টাকা, P জানি না, টাইম কত 2 বছর, সুদের হার কত 5% ডিভাইডেড বাই 100, 5 কে 5 5 20 100, 2 কে 2 10 দোকানে 20, তাহলে P ইকুয়াল টু কত পেলাম 10, 100 × 10 1000 টাকা। এখন তোমাকে বলছে ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R বাই 100 এর বলেন, ওকে তাহলে P ইন্টু P মানে কত 1000 টাকা ইন্টু 1 প্লাস R মানে কত সুদের হার কত 5% বাই 100 এর কত বলেন মানে কত বছর n মানে 2 বছর, আবার 1000 ইন্টু 5 কে 5 5 20 100, তাহলে কত হলো 20 1 20 আর 1 21 এর 20 এর হোল স্কয়ার বা 1000 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20, যেহেতু হোল স্কয়ার আছে তাই দুবার লিখলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 2 কে 2 5 দুকানি 10, তাহলে আমার কত আসবে 21 21 441 ইন্টু 5 441 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, যখন তুমি ক্যালকুলেশন করবে তখন আসবে 11102 টাকা 50, এরকম 1102 টাকা 50, ওকে 1102 টাকা 50, যখন তুমি ক্যালকুলেশন করবে তোমার আসবে 11 কত হবে 1102 টাকা 50 থেকে বাদ দেবে 1000, তাহলে হবে 102 টাকা 50। আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরের দিন আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে ভালো পদ্ধতিতে ওটা আলোচনা করব তোমাদের কাছে। এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, ওখানে নিয়মিত পরীক্ষার আপডেট এবং সমস্ত পরীক্ষার প্র্যাকটিস প্লাস নোটস ওখানে আমি প্রোভাইড করি, তাতে তোমাদেরও অনেকটা সুবিধা হবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ওখানে তোমরা পেয়ে যাবে, পুরনো ভিডিও প্লাস সবচেয়ে বড় যে প্রবলেমটা থাকে তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজিগত প্রিপারেশন, সেটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, তাতে তোমাদের সাথে আমার যোগাযোগটাও ঠিক থাকবে এবং তোমাদের এক্সামের প্রিপারেশন এবং মোটিভেশনও ঠিক সময় মতো চলবে। অঙ্কের কনসেপচুয়াল এবং সমস্ত কিছু সঠিকভাবে বোঝানোর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট, ডিসক্রিপশানে তোমার লিঙ্ক পাবে নিচে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।